সংসারে নারীদের কখনো অসুস্থ হয়ে থাকতে নেই। অসুস্থতা মানেই সংসারের বেহাল অবস্থা। হ্যালো এভরিওয়ান, আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার রুমটার কি অবস্থা তারই একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন আমার পুরো রুমটার কি অবস্থা হয়ে আছে, আর ভিডিও করতে করতেই কারেন্টটা কিন্তু অলরেডি চলে গেল। তো যাই হোক, ডাইনিং টেবিল, সোফা, তারপরে বিছানাপত্র, তারপর রান্নাঘরটার অবস্থাও দেখাচ্ছি যে কি অবস্থা। আমার কিচেন ক্যাবিনেটটার উপরে দেখেন, এখানে লুসনি বিভিন্ন ধরনের কাপড়, তারপরে এই যে থালা বাসন, একদম সিঙ্কটা ভরে আছে। তো এই অবস্থা দেখে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার কিন্তু একদম মাথায় হাত পড়ে গিয়েছে। তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটারও কিন্তু দেখেন কি অবস্থা হয়ে আছে। আমি বারবার বলেছিলাম বাচ্চাদেরকে যে বিকেলবেলার যে কাজটুকু থাকে এই কাজটুকু তোমরা একটু গুছিয়ে করো। তো এই যে তার আগের দিন যে গোসল করেছিলাম সেই কাপড় চোপড়গুলো বারান্দায় মেলে দিয়েছিলাম, ওরা ওইগুলো বারান্দা থেকে আনার পরই কিন্তু ওইগুলো ওয়ার্ড্রপের উপরে এভাবেই রেখে দিয়েছে। তো আমার আসলে দেখা গিয়েছে আমার ভিডিওগুলো যেহেতু একদিন আগে থেকে শ্যুট করে রাখি, তো এটা কিন্তু গতকালকের আগের ভিডিও ছিল আমার। তো হঠাৎ করে বিকেল থেকে শরীরটা এত অসুস্থ লাগছিল, ভালোই লাগছিল না, হয়তো বা একটু গরম বেশি পড়ার কারণে এমনটা লাগছিল। তো বিকেলের পর থেকে আমি তেমন কোনো আর কাজ করিনি। তো কাজ না করার পর দেখা যায় বড় মেয়েকে বলেছিলাম যে সন্ধ্যার পর একটু ভাত রান্না করার জন্য, তো শুধু ভাতটা রান্না করেছিল, আর যা রান্নাবান্নাগুলো এগুলো তো আমি দুপুরেই করে ফেলেছিলাম। তো এরপর রান্নাবান্না করার পর ওরা যেভাবে পেরেছে ওইভাবেই সব কিছু এলোমেলো করে রেখেছে। রাতে খাওয়া দাওয়ার পর একদম বেসিনটারও দেখেন কি অবস্থা করে রেখেছে। তো ঘুম থেকে ওঠার পর আজকে সকালবেলা, এটা কি তারপরের দিন সকালবেলা, আমি ঘুম থেকে ওঠার পর আগে ঘরটার অবস্থা দেখিয়ে দিলাম। আর এত প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, তো ভাবলাম যে আগে নাস্তাটা করে নেই। তো আজকে কিন্তু আমি আর রুটির কোনো ঝামেলা করব না। এই গরমে রুটির ঝামেলা করাটা আমার কাছে অনেকটাই আর কি বিরক্তি লাগছে। মনে হচ্ছে যে রুটি যদি এই কটা দিন না বানিয়ে অন্য কোনো নাস্তা দিয়ে সকালগুলো পার করা যায় তাহলে বেশ ভালোই লাগবে। তো এখানে আমি আজকে আর কি ব্রেড দিয়ে টোস্ট তৈরি করে নেব। তো এখানে আমি চিনি আর ডিম দিয়ে দিলাম, 2টা ডিম আর চিনি দিয়ে তারপর আর কি আমি টোস্টটা তৈরি করব। এই গরমে কিন্তু কোনো খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না। আর দেখা যায় তারপরে যদি কারেন্ট না থাকে তাহলে যে কি একটা অবস্থা। এই যে দেখেন কারেন্ট নেই, তো আমার ভিডিওটা কিন্তু একটু আর কি অন্ধকার এসেছে। আমার প্রিয় আপুদেরকে বলবো যে প্লিজ সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। আসলে দেখা যায় কি আলো ছাড়া ভিডিও তেমন একটা ভালো লাগে না। আর আমার রুমের মধ্যে দেখা যায় সামনের রুমটাতেই আলো বেশি আসে, আর বাকি রুমগুলোতে তেমন একটা আলো আসে না, একটু অন্ধকারই। তো এখানে আমি কয়েক পিস রুটি নিয়ে মাঝখান থেকে আর কি চাকু দিয়ে ছিঁড়ে নিলাম, আর এখন তেল দিয়ে দিলাম। তো এই তেলের জারটা যেহেতু আমি ধুয়েছিলাম, তো ওই যে তেলগুলো ছিল, তো ওই তেলটা দেবার পর আর কি তেলটা চারপাশ থেকে আর কি ছিটে উঠছিল। তো তেলটা যখন ছিটে উঠে পানিটা শুকিয়ে যাবে, এরপর আর কি আমি ব্রেডটা আর কি ডিমের মধ্যে গড়িয়ে তারপর আর কি দিয়ে দেব। কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা এ পর্যন্ত আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করে থাকি, আমার প্রতিদিনের কাজকর্মগুলো কিন্তু আমি দেখলাম যে আমার অনেক প্রিয় আপুরা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন, এবং অনেক আপুরাই দেখি যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। গতকালকে আমার ভিডিওটা আপলোড দিতে একদম রাত 8টার মতো বেজে গিয়েছিল। আসলে নেটে একটু প্রবলেম ছিল, এরপর আমার ভিডিওটাও আমি রেডি করতে পারিনি, যার কারণে ভিডিওটা দিতে একদম রাত 8টা বেজে গিয়েছিল। বেশি সম্ভবত সাথী আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আজকে সন্ধ্যার পর থেকে 50 বার আমি চেক করেছি যে তুমি ভিডিও দিয়েছো কিনা। তা আসলে আপুর কমেন্টটার পর আমি সত্যি খুব হাসছিলাম যে আমার ভিডিওর জন্য এমন আপুরা হয়তো বা অপেক্ষা করে থাকেন। তো আপু বেশি সম্ভবত রাজস্থান থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন। আমি খুব তাড়াহুড়া করে নাস্তা বানাচ্ছিলাম, আর সিলিন্ডারের চুলায় চাটা বানিয়ে নিয়েছি। এটাতে
রাতে আবার একটু গরম করতে দিলাম। তো আমি বড় মেয়ে যেহেতু প্রাইভেটে চলে যাবে, এই গরমের জন্য কিন্তু স্কুলটা প্রায় 1 সপ্তাহ আরও ছুটি ঘোষণা করেছে। তো 1 সপ্তাহ কিন্তু আরও স্কুল বন্ধ, কিন্তু মেয়ের প্রাইভেট আছে। আর আমি তাড়াহুড়া করছিলাম ঠিকই, এই পাশ থেকে দেখেন বড় মেয়ে কিন্তু অলরেডি বের হয়ে গিয়েছে। তো আমি আর কি ওর পিছন একটু দৌড়ে বললাম যে একটা রুটি যেন খেয়ে যায়, আর এর মধ্যে কিন্তু আমি 2 কাপ চা বানাতাম। তো ওর পিছন দৌড়িয়ে অনেকবার বললাম যে সব রেডি হয়ে গিয়েছে, এটা খেতে সময় লাগবে না, কিন্তু ও বলতেছিল যে না, প্রাইভেটে এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আবার রাস্তায় জ্যাম পড়লে আরও সমস্যা হবে, তাই আর কি দৌড়ে চলে গেল। তো যাই হোক, কি আর করা, এখন আমি একাই নাস্তাটা করে নেব। তো এখনও কিন্তু পর্যন্ত কারেন্ট আসেনি, আর ওই যে বললাম যে কারেন্ট গেলে অনেকটা লেট করেই কিন্তু কারেন্ট আসে। তো যাই হোক, এখানে আগে ঠান্ডা পানি ঢেলে নিলাম, আর ওই যে মুখ হাত ধুয়ে কিন্তু আগে 1 গ্লাস ঠান্ডা পানি খেয়েছিলাম। এখন আবার একটু পানি খেয়ে তারপর আর কি আমি নাস্তাটা করে নিব। তবে সকালবেলা উঠে এই ধরনের মিষ্টি জাতীয় খাবারগুলো কেন জানি বেশি একটা খেতে পারি না। এখান থেকে আমি 1 পিস পাউরুটি খেয়েছি, আর এখন এই তো চা খেয়ে নিচ্ছি। তো এই তো আমার নাস্তা করা শেষ। এখন চায়ের কাপটা রেখে আসলাম রান্নাঘরে, আর এ পাশ থেকে যে রুটিগুলো ছিল এগুলো আমি ঢেকে রেখে দেব। দেখা যায় ছোটজনের স্কুল খোলা, তো ছোটজন এসে কিন্তু নাস্তাটা করবে, আর বড়জন প্রাইভেট থেকে এসে তারপর আর কি ওরা নাস্তাটা করে নেবে। আর এখন যেহেতু পুরো বাসাতে আমি একা আছি, তো এখন আমি এক এক করে সংসারের সবগুলো কাজ সেরে নেব। আসলে দিনের অর্ধেকটা টাইম যদি অসুস্থ থাকি, তাহলে দেখা যায় কি সংসারের যে কি হাল হয়ে যায় সেটা বলে বোঝাতে পারবো না। যেমন গতকালকে আমি দিনের অর্ধেকটা টাইম অসুস্থ থাকার কারণে সংসারে যে কি বেহাল অবস্থা হয়েছে সেটা তো আমার প্রিয় আপুরা দেখতেই পেলেন। আমি নাস্তা করে সব কিছু কিন্তু রান্নাঘরে ওইভাবে রেখে এসেছি। তো মনে হলো যে না, আগে ঘরটা গুছিয়ে নেই। আবার একদিকে চিন্তা করছি যে আগে থালা বাসনগুলো ধুয়ে ফেলি। আসলে কোন কাজটা আগে করলে আর কি তাড়াতাড়ি কাজটা শেষ হবে, তো আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না। পরবর্তীতে মনে হলো যে না, রুমটা যদি আগে গুছিয়ে ফেলি তাহলে অনেকটা কাজ কমে যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে এই যে একদম পুরো বিছানাপত্র সব কিছু ঝেড়ে নিয়েছি, আর সোফার চারপাশটা আমি ভালো করে ঝেড়ে এরপর কুশনগুলো আবার জায়গা মতো রেখে দিলাম। আর প্রতিটা দিন তো ফার্নিচার পরিষ্কার করতেই হয়, কারণ এটা প্রতিদিনেরই একটা কাজের রুটিন। তো এ পাশ থেকে আমি এই যে সোফাগুলো অনেক সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। সোফার কভারগুলো ধোয়ার প্রয়োজন, যে প্রচুর পরিমাণে রোদ উঠছে, মনে হচ্ছে যে এখনই ধুয়ে ফেলি। তবে আমার সবচাইতে কষ্টের কাজ হলো এই সোফার কভারগুলো খোলা। তো দেখা যায় কি এগুলো খুলতে আর লাগাতে গেলে এতটা কষ্ট লাগে, তো এই খোলার ভয়ে দেখা যায় এগুলো আমি খুলবো করে খুলছিও না বা ক্লিনও করছি না। তো দেখা যায় কি আপনাদের ভাইয়ার অপেক্ষাতে থাকি, তো দেখা যায় তার আশায় থাকতে সে যখন কাজটা করে দেয় না, পরবর্তীতে কিন্তু এই কাজটা আমাকেই করতে হয়। আর এর মাঝখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেকগুলো আর কি সাদা পুর্তুলিকা গাছ আজকে লাগিয়েছি, ওইগুলো মগেই লাগিয়েছি। তো মগগুলো আমি আর কি গ্রিলে ঝুলিয়ে দিয়েছি, ওটা আমি অফ ক্যামেরাতেই ওই কাজগুলো করে নিয়েছি। তো এর জন্য কিন্তু এই কাজগুলো করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর এখন যদি আমি গাছগুলো না লাগিয়ে নিতাম, তো দেখা যায় কি ওই কাজটা পরে করব করে আবারও সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যেত, তাই আর কি সকালই গাছগুলো লাগিয়ে নিতাম। গাছগুলো যেহেতু আমার ভীষণ পছন্দ, একটা সময় বিভিন্ন কালারের পুর্তুলিকা দিয়ে আমার বারান্দাটা একদম ভর্তি ছিল। সেটা যারা একদম আমার পুরাতন ভিডিওগুলো দেখেন বা দেখবেন তারা হয়তো বা দেখতে পারবেন। তবে এই যে আমার মা এসে বারবার চিল্লাচিল্লি করে যে এত গাছপালা ভালো লাগে না, এগুলো ফেলে দিতে। তো ওইরকম করতে আমি একটা দুইটা ফেলতে অনেক গাছই ফেলে দিয়েছি। আর এখন তো গরম চলে এসেছে, এই সময় যদি সারা বারান্দা বাগানে যদি পুর্তুলিকা না থাকে তাহলে তো আর ভালোই লাগবে না। তো যার জন্য নতুন করে আবার কিছু আর কি পুর্তুলিকা গাছ আমি লাগিয়ে দিলাম। এই সময়তে কিন্তু পুর্তুলিকা অনেকের বাসায় দেখলাম যে অনেক সুন্দর পুর্তুলিকা ফুল ফুটেছে। তবে এবার যেহেতু আমি অনেকটা দেরি করে গাছগুলো লাগিয়েছি, তাই আমার বারান্দা বাগানে এখনও পুর্তুলিকার তেমন কোনো দেখাই পাইনি।
তো আমি কিন্তু ওই রুমের সোফা তারপরে টিভির ক্যাবিনেটটা গুছিয়ে এই রুমে এসেও বিছানাটা ঝেড়ে নিলাম। আর বিছানা ঝাড়ার পর যে আলগা ধুলোবালিটা ফার্নিচারের উপর পড়ে সে ফার্নিচারগুলোও কিন্তু আমি ক্লিন করে ফেললাম। তো ঘর ঝাড়ু দেবার পর দেখা যায় কি আমি দরজা জানালা সব কিছু একদম লাগিয়ে তারপর আর কি ঘর ঝাড়ু দেই। তো আস্তে আস্তেই ঘরটা ঝাড়ু দিই যেন ধুলোটা বেশি না ওড়ে। তো দেখা যায় তারপর যদি ধুলোবালি দেখি যে না আবার ফার্নিচারের উপর পড়েছে তখন আবার আরেকবার আর কি ভেজা কাপড় দিয়ে একটু মুছে ফেলি। আর এই যে চাদরটা উঠিয়েছিলাম যে চাদরটা আমি ধুয়ে দিয়েছি। তো চাদরটা আগে ভাঁজ করে রেখেছিলাম, কভারগুলো শুকায়নি। তো কভারগুলো সন্ধ্যার পর যখন শুকিয়ে গিয়েছিল এমনিতেই এই যে এলোমেলো ভাজে অবস্থায় ছিল। তো এগুলো এখন আমি একটু ভালো করে ভাঁজ করে চাদরটাও আর কি রেখে দেব। চাদরগুলো কেনা হয়েছিল যখন ভেবেছিলাম যে হয়তোবা অনেক রং উঠবে বা কাপড়টা অনেক মোটা মোটা লাগছিল, তবে চাদরটা ক্লিন করার পর কিন্তু একদম অনেক পাতলা হয়ে গিয়েছে আর একদম পিওর সুতি একটা আর কি কাপড়। যাই হোক দুইটা চাদরই অনেক ভালো পড়েছে। এর মাঝখানে কিন্তু আমি এই রুমের চাদরটাও একদিন ধুয়ে দিয়েছিলাম। আবার অনেকে বলতে পারেন যে সেই ঈদের সময় চাদর বিছিয়েছি, এখনও চাদরটা তুলিনি। তবে এর মাঝখানে একদিন অফ ক্যামেরাতে আমি চাদরটা তুলে ধুয়ে আবারও আর কি ওই চাদরটাই আবার আর কি বিছিয়ে দিয়েছিলাম। তো সব ওই রুমের সব কাজ সেরে এরপর আমি ডাইনিং রুমে চলে এসেছি। তো এই যে ডাইনিং রুমটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আর কি টেবিলের উপর যা যা ছিল জগ তারপরে বোতল এগুলো যা যা ছিল এগুলো সব আর কি রান্নাঘরে রেখে তারপর আর কি টেবিলটা ক্লিন করে নিলাম। এর মাঝখানে কিন্তু আমার ঘরের আরও যত যা জিনিস ছিল যেমন ফ্রিজ বা ওয়াশিং মেশিন এগুলো কিন্তু প্রতিদিনই আমি ক্লিন করে থাকি, তবে আজকেও করেছি। ওইগুলো আর শেয়ার করলাম না। কাজ দেখতে দেখতে তো আমার অনেক আপুদের মাথা ঘুরে যায়। আসলে অনেক আপুরা কিন্তু আমার এই কাজগুলোই দেখতে বেশি ভালোবাসেন, যার জন্য আমার আপুদের কথা মাথায় রেখে কিন্তু আমার সংসারের কাজগুলো আমি সবসময় শেয়ার করে থাকি এভাবে। তো আমি এই যে থালা বাসন কিন্তু ধুয়ে পানিটা ঝরা দিতে এসেছি। আর এখন আমি অফ ক্যামেরাতে বারান্দা দুইটা রুম ওই পাশের বারান্দা এগুলো কিন্তু সব কিছুই আমি ঝাড়ু দিয়ে নেব। আসলে আমাদের মতো সংসারের নারীদের কখনো কিন্তু অসুস্থ হয়ে থাকতে নেই। যদি অসুস্থ হয়ে থাকি তাহলে সেই সংসারটা আর সংসার থাকে না। সংসারটার যে কী হাল অবস্থা হয় সেটা আমার প্রতিটা আপুরাই জানেন। তো আমার সংসারে আমি যদি অর্ধেকটা বেলা অসুস্থ হয়ে থাকি তাহলে সেই সংসারটার দিকে আর তাকানোই যায় না। তো যাই হোক আমি বারান্দাটার মধ্যে পানি দিয়ে অফ ক্যামেরাতে পুরো রুম আমি কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। এরপর এখন আমি রুমগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন মনে হচ্ছে যে না এটা আমার নিজের একটা বাসা। সকাল দিকে যখন বাসাটা দেখিয়েছিলাম বাসা দেখে আমারই মাথা ঘুরছিল যে আমি কোনটা রেখে কোন কাজটা আগে শুরু করব। তো যাই হোক এরপর কিন্তু মোটামুটি আমি কাজগুলো সুন্দর মতো গুছিয়েও নিয়েছি। আবার গাছগুলো আমার আজকে লাগানো হয়ে গিয়েছে। তো এই পাশ থেকে যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম এখন একটা একটা করে আমি সবগুলো থালা বাসন আগে গুছিয়ে রাখবো। এটা যদি মেয়েদের জন্য রেখে দিই যে ঝুড়ির থালা বাসনগুলো মেয়েরা এসে গুছাবে, তো ওদেরকে ডাকতে ডাকতেই দেখা যায় যে আরও আধা বেলা চলে যাবে। তার চাইতে একবারে সব কিছু গুছিয়ে এরপরই আর কি আমি দুপুরে রান্নাটা চড়িয়ে দিব। তো দেখেন একটা দুইটা করতে করতে কতগুলো থালা বাসন হয়েছে। তো মাঝে মাঝে কিন্তু এগুলো আমি দেখা যায় অনেক সময় যখন যেটা ব্যবহার করি সাথে সাথে ক্লিন করে ফেলি। আবার অনেক আপুরাই বলতে পারেন যে আপু এত থালা বাসন কি করে হয়, এগুলো সাথে সাথে ক্লিন করে ফেলবে। আমি কিন্তু সাথে সাথেই ক্লিন করে ফেলি, কিন্তু এরপর বিকেলের পর কিন্তু আমি তেমন আর সংসারে কোনো কাজই করি না। সন্ধ্যার আগে আগে দেখা যায় নাস্তা বানিয়ে বা রাতের জন্য ভাতটা রান্না করে ঘরদোর গুছিয়ে একদম সন্ধ্যার পর থেকে একদম নিজেকে একটু সময় দেবার চেষ্টা করি। কারণ যদি অল টাইম আমি কাজ করতেই থাকি তাহলে আমার নিজের কিন্তু আর কোনো শরীরের প্রতি আরাম নেওয়া হয় না, বা একটু আর কি নিজেকে যে একটু সময় দেব সেই সময়টাও কিন্তু দেয়া হয় না নিজেকে। তাই আর কি আমি সন্ধ্যার পর থেকে আর তেমন কোনো কাজ হাতে রাখি না। তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে। তো বাজারটা যেহেতু অনেক আগে করা হয়েছিল, এই গরমে কি রান্না করব কি খাবো ভালো লাগে না, প্রতিদিনই একই রান্না বান্না। তো এখানে আর কি চাল কুমড়া কিনে এনেছিলাম, তো বটবটিও কিনে এনেছিলাম। তো চিন্তা করছিলাম যে কি রান্না করব আর কি দিয়ে কি রান্না করা যায়। আর এটাও কিন্তু একটা টেনশন প্রতিদিন রান্না করতে গেলে যে কি তরকারি দিয়ে কোন
মাছটা রান্না করব। অনেক সময় কিন্তু অনেক মাছের সাথে অনেক তরকারি যায় না। তো আমি এত চিন্তা করতে করতে পরে একদম মাথাটাই ঘুরছিল। পরে ভাবলাম যে চাল কুমড়া আছে, আর চাল কুমড়াটা কিন্তু বেশ বড়। তো ভাবলাম যে অর্ধেকটা নিব, আবার অর্ধেকটা রেখে দেব, তার চাইতে চাল কুমড়া পুরোটাই কেটে ফেলি। তো এটা আমি আজকে অর্ধেকটা রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। তো মনে হচ্ছিল যে রুই মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে। পরবর্তীতে আবারও মনে হলো যে যেই রুই মাছ আছে ওইটা দিয়ে হবে না আমাদের আর কি 2 বেলা। তো তার জন্য আর কি তেলাপিয়া মাছটা অফ ক্যামেরাতে আমি নামিয়ে ভালো করে ধুয়ে আর কি ওটা মশলা মাখিয়ে রেখেছি। আর এই যে চাল কুমড়াটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এটাকে কেটে তারপর আর কি আমি রান্নার জন্য রেডি করে নিব, আর বাকিটা আর কি ভাজি করব। আপনাদের ভাইয়া আর কি চাল কুমড়ার 2টা তরকারি দেখে, একটা ভাজি আর একটা তরকারি দেখে বলতেছিল একই জিনিস 2 রকমভাবে করেছো। তো বললাম যেহেতু কুটিয়ে ফেলেছি তো কি রান্না করবো এটা একটা টেনশন, ভাল লাগে না, তাই আর কি একই একটা সবজি দিয়ে আর কি 2টা আইটেম করেছি। আর চাল কুমড়াটা বেশ কচি ছিল। এই গরমে কিন্তু এরকম ঠান্ডা জাতীয় সবজিগুলো খেতে শরীরের জন্য খুবই ভালো আর উপকারীও। তো যতটুকু কুটেছি ততটুকু দিয়ে কিন্তু আমার তরকারি রান্না হয়ে যাবে, আর বাকিটুকু দিয়ে আর কি আমি অফ ক্যামেরাতে ভাজিটা করে ফেলেছি। এখানে চাল কুমড়াটা আমি একটু আর কি ভাপিয়ে নিচ্ছি, আর পাশের চুলাতে এই যে প্যানটা বসিয়ে দিলাম। তো অবশিষ্ট যতটুকু তেল ছিল সেই তেলটা আর কি দিয়ে দিলাম। এরপর আবারও তেলটা রিফিল করে তো বাকি তেলটা দিয়ে দিলাম। এখানে আর কি আমি মাছ ভেজে নেব। সচরাচর দেখা যায় যে সব রকমের মাছ যে ভেজে খাই তা কিন্তু না। তো কিছু কিছু মাছ আছে যেটা আর কি না ভেজে খাওয়াই যায় না। যেমন এই যে তেলাপিয়া মাছটা, যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল, তো হালকা পরিমাণে যদি না ভেজে রান্না করি আপনাদের ভাইয়ার কাছে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে, তাই আর কি মাছটা ভেজে তারপর আর কি রান্না করি। তো ওই পাশ থেকে এই তো আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর সব সময় এখন যেহেতু গরম চলে এসেছে তো রান্নাটা আমি ঠিক দুপুর টাইমে জড়িয়ে দিই, কারণ সকাল থেকে দেখা যায় কি নাস্তা বানানোর পরে তেমন একটা গ্যাস কিন্তু আমার বাসায় থাকে না। তো দুপুর 1টার দিকে কিন্তু গ্যাসটা চলে আসে, আস্তে আস্তে করে দেখা যায় 2টা 3টা পর্যন্ত আর কি থাকে গ্যাসটা, তারপর আবার আস্তে আস্তে কমে যায়। আর বাচ্চাদের যেহেতু প্রাইভেট তো দেখা যায় স্কুল খুলে গেলে ওদেরও স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 3টা 4টা বেজে যাবে। তো দেখা যায় কি এত লেট করে বাচ্চারা এসে যেহেতু বাসায় খায় তার জন্য আর কি সকাল সকাল আর রান্নাটাও আমি করি না। দেখা যায় দুপুরবেলা যখন গ্যাস আসে তখন আর কি রান্নাগুলো আর কি চাপিয়ে দেই। তো মশলা সব ধরনের মশলা দিয়ে মশলাটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর এই যে চাল কুমড়াটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে চাল কুমড়াটা বেশ ভালোভাবে কষিয়ে এরপর সামান্য একটু পানি দেব যেন আরেকটু ভালোভাবে চাল কুমড়াটা কষানো হয়। ইদানিং জবার আব্বু যতবারই আর কি ও যেহেতু সকালে বা দুপুরে বাসায় খাবারটা খায় না, যার কারণে শুধু রাতে এসে খায়। তো যতবারই খায় আর কি রাতে এসে ইদানিং দেখতে পাচ্ছি সে যতবারই যখন যেটা রান্না করি না কেন খেতে বসে কিন্তু বেশ প্রশংসা করে। তো আমার মনে হয় যে রান্না কি নতুন করে করছি না না রান্নাটা সে নতুন খাচ্ছে আমি নিজেই জানি না। তো সে যখন খায় বারবার বলে যে আমার মনে হয় মুখে রুচি বেড়ে গিয়েছে, তাই প্রতিটা রান্না এত স্বাদ লাগে, নাকি রান্না তুমি অন্য কোনোভাবে রান্না করো। তো আমি কিন্তু রান্নার কোনো চেঞ্জ আনিনি, শুরু থেকে যেভাবে রান্না করছি আজও পর্যন্ত ঠিক সেভাবে রান্না করছি। তবে চেঞ্জ আনার মধ্যে আমি তরকারিটা কষানোর সময় আগে জিরার গুঁড়াটা আগেই দিয়ে ফেলি। আগে কি করতাম রান্নার পরে তারপর জিরার গুঁড়া দিতাম, এখন সেটা কষানোর সময় দিয়ে ফেলি। তো হয় এতে দেখা যায় কি জিরার গুঁড়াটা একদম প্রতিটা দেখা যায় সবজি বা মাছের গায়ে বেশ ভালো করে ঢুকে, এজন্য হয়তো বা তার কাছে খেতে একটু স্বাদ লাগে। আমি কিন্তু এপাশ থেকে এই যে মাছগুলো দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর ওই পাশ থেকে ভাজিটা ভালো করে ভাপিয়ে নিচ্ছি। এখন ভাজিটাও আর কি তেলে দিয়ে নেব। এই যে আবায়া বোরকা হাউস থেকে আপু লিখেছেন, রুচিশীল হতে অনেক টাকা পয়সা লাগে না, আপনাকে দেখে বোঝা যায় অনেক ভালো লাগে আপনার কাজ আপু। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো আপনাকে কি আর বলবো, তো আসলে আমার যা আছে যা নিয়ে আমি থাকি তা দিয়েই সবসময় আমার ভিডিওগুলো আমি সাজিয়ে থাকি। তো যাই হোক, এই যে কাজ করতে করতে কিন্তু এখন অনেকটাই সুস্থ হয়ে গিয়েছি। আসলে দেখা যায় যদিও তার আগের দিনটায় আমি অসুস্থ ছিলাম, তারপরের দিন কিন্তু এই সংসারের বেহাল অবস্থা দেখে
আমার এমনিতেই আমার সুস্থতা ফিরে এসেছে, কারণ এই কাজগুলো যদি এখন আমি না করি তাহলে দেখা যাবে এই সংসারটা আজকে দিনের মধ্যে আরও 12টা বেজে যেত। তো সুস্থ না হয়ে তো উপায় নেই। আর এই যে আমার রান্নাবান্না শেষ, আর আজকেও কিন্তু আমি এই যে তরকারিটা নামানোর আগে আরেকটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, কারণ জবরাবু দেখা যায় কি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এত প্রচুর পরিমাণে খায়, সেটা কি আর বলবো। তো আমার সকল রান্নাবান্না শেষ, এখন গোসল সেরে তারপর খেয়ে নেব। দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।